বুলেট ট্রেনে যখন আমরা ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে যাচ্ছিলাম, তখন আমার জানালার পাশে রাখা বোতলের পানি ছিল একদম স্থির। জানালা দিয়ে তাকিয়ে খেয়াল করলাম আমাদের ট্রেনকে আরেকটা ট্রেন ক্রস করে গেল ১ সেকেন্ডেরও কম সময়ে। সুপার স্পিড, সুপার স্টেবিলিটি, হাউ ইজ ইট পসিবল? আমাদের বুলেট ট্রেন থাকলে আমরা মাত্র ৪৫ মিনিটে ঢাকা থেকে চিটাগাং চলে যেতে পারতাম। একজন বাংলাদেশি হিসেবে যেখানে আমরা ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে চলা ট্রেনে ঝাঁকের কারণে লাফাতে থাকি, সেখানে চায়নার এই বুলেট ট্রেন আমাদের কাছে আশ্চর্যের ব্যাপারই বটে। প্লেন না হয় আকাশে উড়ে, কিন্তু একটা বুলেট ট্রেন কিভাবে মাটি কামড়ে এত জোরে ছুটে চলে? এর পেছনে কোন কোন টেকনোলজি আছে যেটা আমাদের বাংলাদেশে নেই? আর কিভাবে চায়না তাদের ১০০০ কিলোমিটারের যাতায়াতকে নিত্যদিনের ব্যাপার বানিয়ে ফেললো? এই সব কিছুই আমি এই ভিডিওতে সহজ ভাষায় বলার চেষ্টা করব, আর আমাদের বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর আপনি চায়না গেলে কিভাবে বুলেট ট্রেনে উঠবেন আর কোন কোন ব্যাপারে সাবধান থাকতে হবে তার একটা গাইডলাইনও থাকবে। সো লেটস স্টার্ট। শুরুতেই বুলেট ট্রেনটা একটু দেখে আসি। চায়নার সেকেন্ড ক্লাস সিটেও আমাদের দেশের ট্রেনের চেয়ে অনেক বেশি লেগ স্পেস থাকে। আপনি চাইলে পুরো সিটটা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে নিতে পারেন। চলন্ত ট্রেনে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, আর এত গতিতে চললেও আপনি ভিতরে একদম শান্তিতে ঘুমাতে পারবেন। এবার বলবো এই অসাধারণ মাস্টারপিসের পেছনের ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিভাবে চায়না তাদের এই অসম্ভবকে সম্ভব করলো। বুলেট ট্রেনের টেকনিক্যাল অ্যাসপেক্টটা মেইন দুইটা পয়েন্টে আলোচনা করা যাক। শুরুতে বলি হাই স্পিডের পেছনে কি কি টেকনোলজি কাজ করেছে সেটা নিয়ে। বাংলাদেশি ট্রেনের সাথে প্রথম যে পার্থক্যটা আসে সেটা হচ্ছে পাওয়ার সোর্স। আমাদের দেশে ট্র্যাডিশনাল ট্রেনগুলোতে একটা ইঞ্জিন থাকে সবার সামনে, যেটা ১০ থেকে ১৫টা বা আরও বেশি বগিকে টেনে নিয়ে যায়। এখানে প্রায় ১০০০ লিটারের মতো ডিজেল প্রয়োজন হয়, সাথে থাকে হেভি জেনারেটর যা তার নিজের সাথে ক্যারি করতে হয়। আর সামনে একটা ইঞ্জিনই যেহেতু পুরো কাজটা করে, তাই জিনিসটা হয়ে যায় এমন যে আপনি দৌড় দিতে চাচ্ছেন কিন্তু আপনার পিঠের অনেক ভারী ব্যাগ আপনাকে দৌড়াতে দিচ্ছে না। কিন্তু কেমন হয় যদি আপনার এনার্জির জন্য যে ফিউয়েলটা দরকার এটা আপনার নিজের সাথে ক্যারি করতে হলো না, আপনি কন্টিনিউয়াসলি অন্য কোথা থেকে এটা সাপ্লাই পেতে থাকলেন। হ্যাঁ, এটাই করে থাকে চায়নার বুলেট ট্রেন। সে কিন্তু ফিউয়েল নিজে ক্যারি করে না, তার ছাদের উপরে থাকে প্যান্টোগ্রাফ নামক এক ডিভাইস, যেটা ছাদের উপর পাওয়ার লাইন্সের সাথে স্লাইড করে এবং এটা ডিরেক্ট ন্যাশনাল গ্রিড থেকে পাওয়ার পায়। অর্থাৎ বুলেট ট্রেনকে হেভি জেনারেটর বা ফুয়েল ট্যাঙ্ক ক্যারি করতে হচ্ছে না, বরং সে কন্টিনিউয়াসলি পাওয়ার পাচ্ছে অন্য কোনো সাপ্লাই থেকে, যার ফলে ট্রেনটা যেমন অনেক হালকা থাকছে, পাশাপাশি এনার্জিটা পুরো ট্রেন জুড়ে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। ফলস্বরূপ ন্যাশনাল গ্রিড থেকে হাই ভোল্টেজ ইলেকট্রিক এনার্জির সাহায্যে অল্প সময়ে সে অনেক বেশি অ্যাক্সেলারেশন জেনারেট করতে পারে। সেকেন্ডলি, প্রপালশন সিস্টেম। বাংলাদেশের কনভেনশনাল ট্রেনগুলোর ক্ষেত্রে প্রথমের ইঞ্জিনটা বাদে পরের বগিগুলো যেহেতু টোটালি আনপাওয়ার্ড, অর্থাৎ পেছনের বগিগুলো কোনো পাওয়ার জেনারেট করছে না, এরকম অবস্থায় সামনের ইঞ্জিনটা যদি অনেক জোরে চলতে যায় তখন অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশন ফোর্সকে অতিক্রম করবে। তখন ইঞ্জিনের চাকাগুলো লাইনের উপর গ্রিপ হারিয়ে ফেলবে এবং স্লিপ করতে শুরু করবে। আর এই কারণেই একটি মাত্র ইঞ্জিন দিয়ে ট্র্যাডিশনাল ট্রেনকে বুলেট ট্রেনের মতো গতি দেওয়া অসম্ভব। অন্যদিকে বুলেট ট্রেনে একটা সিঙ্গেল ইঞ্জিনের উপর কিন্তু পুরো ট্রেন ডিপেন্ড করছে না, বরং এখানে ইউজ হয় ইএমইউ টেকনোলজি, যেখানে ইলেকট্রিক ট্র্যাকশন মোটর ডিস্ট্রিবিউট করা থাকে প্রায় সবগুলো বগিতে। যেহেতু পাওয়ারটা পুরো ট্রেন জুড়ে ডিস্ট্রিবিউট করা, বগিগুলোতে অ্যাক্টিভলি এনার্জি জেনারেট করার মতো পাওয়ার ইউনিট আছে, অর্থাৎ মোটরগুলো শুধু তাদের নিজের বগিগুলোর ওয়েটকে টানছে, অনেক বেশি লোড তার টানতে হচ্ছে না। তাই এখানে অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশন ফোর্স থেকে বেশি হয় না, ফলস্বরূপ চাকাগুলো খুব ভালো গ্রিপ আর ট্র্যাকশন পায় এবং স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে, স্লিপ হয় না। থার্ড ফ্যাক্টর এখানে অ্যারোডাইনামিক শেপ অ্যান্ড ডিজাইন। আমাদের ট্র্যাডিশনাল লোকোমোটিভগুলো খেয়াল করলে দেখবেন এটার সামনের পোর্শন একদম ফ্ল্যাট আর বগিগুলোর মাঝখানে অনেক গ্যাপ। ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে গেলে এটা তেমন সমস্যা তৈরি করবে না, কিন্তু ঘন্টায় ৩৫০ কিলোমিটার ট্রেনের গতি যখন দ্বিগুণ হয়, বাতাসের বাধা তখন ৪ গুণ হয়ে যায়। সো আমাদের ট্রেন যদি হাই স্পিডে চলতে চায়, বাতাস তখন থিক সিরাপের একটা সলিড ওয়াল হিসেবে ট্রেনকে বাধা দিবে। আপনি নিশ্চয়ই চলন্ত গাড়ির জানালা দিয়ে হাত বের করে দেখেছেন এবং খেয়াল করেছেন যে ৮০ কিলোমিটার গতিতে হাত রাখলে বাতাস হাতকে অনেক জোরে পেছনের দিকে ঠেলে। এবার ভাবুন ৩৫০ কিলোমিটার পার আওয়ার বেগে বাতাসটা কত শক্তিশালী, তখন সেটা একটা পাথরের দেয়ালের মতো কাজ করবে। এখন এমন একটা শেপ ডিজাইন করতে হবে যেটা বাতাসকে কনফ্রন্ট করবে না, বরং সে বাতাসকে পাশ কাটিয়ে সে ভেদ করে চলে যেতে পারবে। If it's too round on the top, it needs to be pointy.
Round is not scary. Pointy is scary. সুইমাররা যখন পানিতে ঝাঁপ দেয় তারা কিন্তু দুই হাত সামনের দিকে নিয়ে নিজেকে পয়েন্টি শেপে রেখে ঝাঁপ দেয়, তাতে তারা ইজিলি পানির বাধা ভেদ করে ভেতরের দিকে ঢুকতে পারে। বুলেট ট্রেনের ক্ষেত্রেও অনেকটা এরকম। এর সামনে নোজ কোনের ডিজাইন বাতাসকে সাইডে সরিয়ে দেয় আর ট্রেনকে বাতাসের বাধা ভেদ করতে হেল্প করে। পাশাপাশি বগির মাঝের ফাঁকা স্থানগুলো রাবার দিয়ে ঢাকা থাকে, কোনো বাড়তি অংশ বের হয়ে থাকে না, আর জানালাগুলো মেটাল বডির সাথে সেম লেভেলে থাকে, ফলে পুরো ট্রেনটা একটা ফ্ল্যাশের মতো কাজ করে। কিন্তু কেন? স্কিন ফ্রিকশন মোকাবেলা করার জন্য। ছোট বাম্প বা গ্যাপ থাকলে হাই স্পিডে সেটা ভর্টিস তৈরি করবে যা ট্রেনকে পেছনের দিকে টানবে। আর হ্যাঁ, অবশ্যই আপনি বুলেট ট্রেনের জানালা খুলতে পারবেন না, ঠিক যেই কারণে আপনি এয়ারপ্লেনের জানালাও খুলতে পারবেন না। বুলেট ট্রেনে বসে উইন্ডো সিটে জার্নিটা অসাধারণ। পথে মেগা সিটির ডেভেলপড কলোনি থেকে শুরু করে সবুজ গাছপালা আর দূরের পাহাড় দেখতে দেখতে চোখের তৃপ্তি যেন শেষই হয় না। এবার দেখা যাক বুলেট ট্রেনের স্মুথ ফ্লো বা স্ট্যাবিলিটি এর পেছনের কারণ কি। বুলেট ট্রেনের ট্র্যাকে কিন্তু পাথর থাকে না। 350 কিলোমিটার/আওয়ার বেগে গেলে ভাইব্রেশন এত বেশি হবে যে পাথরগুলো উপরে উঠে আসবে আর ট্রেনের গায়ে আঘাত করবে। বুলেট ট্রেনের ট্র্যাকে প্রয়োজন অ্যাকুরেসি আর প্রিসিশন, কারণ 1 মিলিমিটার এদিক সেদিকেও হওয়া যাবে না। তাই এটা তৈরি হয় কনক্রিটের স্ল্যাব দিয়ে, যেটা কমপ্লিটলি রিজিড আর প্রিসাইজড। আর রেল লাইনে কোনো গ্যাপ থাকে না, যার ফলে কোনো নয়েজও হয় না আর স্মুথ ফ্লো এনশিওর হয়। বুলেট ট্রেনে 2 লেয়ারের সাসপেনশন সিস্টেম থাকে। আমাদের সাধারণ ট্রেনের সেই ঝিকঝিক সাউন্ড বা ঝাঁকি বুলেট ট্রেনে না থাকার কারণ হলো হিউজ রাবার এয়ারব্যাগস আর ইয়ার ড্যাম্পার। মনে করুন আপনি একটা কাঠের চেয়ারে বসে আছেন এবং কেউ চেয়ারটা ঝাঁকাচ্ছে, আপনি কিন্তু ঝাঁকুনিটা পুরোপুরি টের পাবেন। কিন্তু আপনি যদি একটা বিশাল ফোলা সোফা বা হাওয়ার গদিতে বসে থাকেন, তখন কেউ নিচে ঝাঁকুনি দেয়, আপনি কিন্তু কিছুই টের পাবেন না, কারণ বাতাস সেই ঝাঁকুনিটা শুষে নেবে। এই এয়ারব্যাগগুলো স্মার্ট। ট্রেনের কম্পিউটার যখনই দেখে এক পাশে যাত্রী বেশি বা ট্রেন একটু বেশি কাত হচ্ছে, সে সাথে সাথে ওই পাশের ব্যাগে বাতাস বাড়িয়ে বডিটাকে সমান লেভেলে করে ফেলে। অর্থাৎ ট্রেনের নিচে যতই ঝাঁকি থাকুক বা লাফালাফি করুক, আপনি ভিতরে বসে মনে করবেন আপনি বাতাসের উপর ভেসে যাচ্ছেন, জাস্ট লাইক এয়ারপ্লেন। এর পাশাপাশি থাকে ইয়ার ড্যাম্পার, যা আসলে শক্তিশালী কিছু শক অ্যাবজর্বার। এগুলো চাকাগুলোকে ডানে বামে কাঁপতে দেয় না এবং একদম সোজা লাইনে রাখে। স্টেশনে প্রবেশের সময় আপনার ব্যাগ এক্স-রে মেশিনে চেক করা হবে এবং আপনাকে মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে যেতে হবে। স্টেশনের গেটে চাইনিজরা তাদের ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান করে আর ফরেনাররা পাসপোর্ট স্ক্যান করে। আপনি যখন আপনার পাসপোর্টটি ডিটেক্টরের উপর রাখবেন, তখন ক্যামেরা আপনার ফেস রিকগনিশন করবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে গেটটি খুলে যাবে। আপনার টিকিটে থাকা ট্রেন নাম্বারটি দেখে খুঁজে নিতে হবে আপনার গেট নাম্বার। ট্রেন ছাড়ার ঠিক 15-20 মিনিট আগে শুরু হয় বোর্ডিং। টিকিট কাটার জন্য আপনাকে কোনো স্টেশনের লাইনে দাঁড়াতে হবে না। আপনি চাইলে অফিসিয়াল অ্যাপ বা trip.com থেকে খুব সহজেই টিকিট বুক করতে পারবেন। টিকিট কাটার পর আপনি কোনো কাগজের টিকিট পাবেন না, আপনার পাসপোর্ট নাম্বারই তাদের সিস্টেমের ডেটাবেজে আপনার টিকিট হিসেবে সেভ হয়ে থাকবে। বুলেট ট্রেনগুলো এয়ারপ্লেনের মতোই প্রেশারাইজড এবং সিল। ভেতরে এনভায়রনমেন্ট, টেম্পারেচার, প্রেশার সবই ইন্টারনালি কন্ট্রোল করা হয়। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি সবাই যেন বুঝতে পারে এমনভাবে একটা বুলেট ট্রেনের পিছনে কি কাহিনী চলতেছে সেটা ব্যাখ্যা করার। আমার কি টেকনিক্যাল বিষয়গুলো আর একটু ডেপথে ব্যাখ্যা করা উচিত, নাকি আর একটু সহজে সারফেস লেভেলে বলা উচিত, এটা একটু কমেন্ট করে জানাবেন। সামনে এরকম আরও ভিডিও বানানোর প্ল্যান আছে। এটা আমার কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল, সো আপনারা কমেন্টে একটু ফিডব্যাক দিবেন অ্যান্ড আই এম ওপেন ফর ক্রিটিসিজম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।